চলো এক নতুন জগতে, এসো মোরা দুজনেতে যাই। হাতের নাগালে আছে, যাওয়া যায় এক পা বাড়ালে। কবি আর ঋষি আর পথিকের কথায় কথায় জানা গেছে সে জগৎ এখানেই রয়েছে আড়ালে। এই ধূলিপথ দিয়ে যেতে যেতে থমকে দাঁড়ালে আকাশ কুসুম ধরে যাওয়া যায় তারায় তারায়। যাওয়া যায় তারার আলোয় একটি পলকে ছায়াপথ। এখানে যা মিনিটে মিনিটে কেটে চলে এই যে সময়, সেখানে তা মুহূর্তে উধাও। সে জগৎ শুধু আলো নয়, নয় শুধু মৃত্তিকারও, সেই এক আশ্চর্য জগৎ। অন্য লোকে মন্দ বলে, তবু মন্দ নয়, ভালো নয়, স্বপ্ন নয়, তবু তারে জেগে দেখা যায় স্বপ্নবৎ। স্বপ্নের মতন দেখা যাবে জেগে জেগে তোমাকে আমাকে। মহাকাল পার হয়ে সেথা যেতে একটি নিমেষ লাগে পার হয়ে যেতে এত দেশ, এত স্মৃতি, এত কথা, এত বাধা এই জনতাকে। অপরূপ সে জগতে সকলই অপূর্ব আর বেশ। যতবার যাওয়া যায় নতুন নতুন লেগে থাকে। সমস্ত নতুন লাগে যেন, সবই তার যদিও তো চিনি। তোমাকেও চিনি নাকি, তথাপি আরেক পরিচয় আছে যেন সে জগতে, যেন আগে তোমাকে দেখিনি। হেথা যা আশ্চর্য লাগে সেখানে তা নহে বিস্ময়। সেথা তারা বাধ্য হয়ে পড়ে, এখানে যা বাধা চিরদিনই। সেখানে উত্তর হয়ে আসে, এখানে যা প্রশ্ন মনে হয়। কাছাকাছি আছে সে জগৎ, এ পথেরই কোনো এক বাঁকে। একটু উন্মন হলে আভাস আসে যে সৌরভে। এই যেন ছোঁয়া যায়, এই যেন পাওয়া যায় টের। চকমকি চোখে পড়ে, নক্ষত্রের ঘ্রাণ লাগে নাকে। কোন তারকার আলো, কত লক্ষ আলোক বর্ষের দুটি পথ পার হয়ে আসা যেন দেখায় তোমাকে। নমস্কার, আছেন কেমন? ভালো আছি, আছেন তো বেশ। ভদ্রতায় মাখামাখি অমায়িক মোদের জগৎ। হেথা হতে বাধা ধরা, পদে পদে বাধা এই পথ। হেথা হতে বহু দূরে চলে যাই, এসো না, বিশেষ দূর নয়, এক পা বাড়ালে সেই ঠাঁই। আসে রথ পুষ্পকের, নিয়ে যায় উড়িয়ে নিমেষে নিরুদ্দেশ। কাঁটা চামচের ঠুনঠুনি, তপ্ত কফি, বিলানো বয়, এরই মাঝে সে জগৎ কোনোখানে রয়েছে লুকানো। আকাশ কুসুমে বাঁধা, হাতের নাগালে লটকানো, তোমার চোখের পাশে। এখানের বাতাসে ঘুমোয় সে জগৎ। এই দণ্ডে এখুনি জাগানো যায় জানো, এখুনি নামানো যায় তাকে এইখানে একটি চুমোয়। এই কবিতা প্রকাশিত হয়েছিল পৌষ মাসের 1350, অর্থাৎ 1350-এর পৌষ মাসের সেই আদি এবং অকৃত্রিম কবিতা পত্রিকায়। কবিতার নাম আগে বলি, দেশান্তর। আর না, কবির নাম শুনে একদম চমকে উঠবেন না, তিনি একমেব দ্বিতীয়ম শিবরাম চক্রবর্তী। হ্যাঁ, তিনি হর্ষবর্ধন গোবর্ধনের স্রষ্টার সঙ্গে সঙ্গে কিছু কবিতা চর্চাও করেছিলেন। খুব কম বাঙালি যুবকই আছেন বোধহয় যারা কবিতা চর্চা করেননি। যুবতীরাও করেছিলেন নিশ্চয়ই, কিন্তু সেই আমলে যুবকদের কবিতাই সামনে আসতো বেশি। এখন অবশ্য দিন বদলে গেছে, এখন সবারই কবিতা আমরা পড়ার সুযোগ পাই। এই কটি কথা বলে আজকের সান্ধ্য অধিবেশন শুরু করছি। আপনাদের সকলকে নমস্কার জানাই। আজকে আমার একটু ভিডিওটা রেকর্ড করতে দেরি হলো। আজকে আমি আপনাদের এমন কয়েকজন কবির কবিতা পড়ে শোনাবো, যারটা দিয়ে শুরু করলাম। তিনি অতি বিখ্যাত, কিন্তু তিনি কবি হিসেবে তত পরিচিত নন তো, তিনি গদ্যকার হিসেবেই পরিচিত। এবং তার অসাধারণ আত্মকথা, স্মৃতিকথা, ঈশ্বর পৃথিবী ভালোবাসা এবং ভালোবাসা পৃথিবী ঈশ্বরের জন্য বিখ্যাত। এবার আমি একে একে যাদের কবিতা পড়ব, এদের সকলের পরিচয় কিন্তু আমার
আমারও জানা নেই। আমি হয়তো তাদের জন্মসন এবং চলে যাওয়ার সময়টুকু জানি, কিন্তু তাদের সকলকে আমিও চিনি না। কিন্তু এমনই একগুচ্ছ কবিতা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। হঠাৎ আমার মনে হলো এই এমন সব কবি যাদের আমরা হয়তো একটি দুটি কবিতা জানি, কিংবা তারপরে তারা হয়তো লিখেছেন, আমরা আর সেগুলো পড়ার তেমন সুযোগ পাইনি, কিংবা এমনও হতে পারে তারা আর কবিতা চর্চা করেনি, কাব্যদেবী তাদের আর ধরা দেননি, তাও তো হতে পারে। তো তেমনই কয়েকজন কবির কবিতা পড়ব। এবার যার কবিতা পড়ব তার নাম সুনীল চন্দ্র সরকার। এর কবিতার নাম জামতলা। আজকের প্রত্যেকটি কবিতাই প্রকাশিত হয়েছিল কবিতা পত্রিকাতে, এবং আমি একটি বিশেষ বই থেকে পড়ছি। এই বইটির নাম বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা থেকে কবিতা, সম্পাদক এবং সংকলক অশোক মিত্র। এই বইটির জন্মকথা অন্য কোনো একটি ভিডিওতে বলবো। আজকে আর অন্য কথা না বাড়িয়ে যে কটি কবিতা বেছে রেখেছি চেষ্টা করি কয়েকটা অন্তত পড়বার। আয় চলে আয় এই জামতলায়, দূর থেকে দেখ বাড়িটা তোর, এদিকে জানলা ওদিকে দৌড়, চলন্ত ছবি ঝলমলায়। ওদিকে বেরোয় ধোঁয়া আঁকা বাঁকা, আকাশের রোদে ফনা তুলে রাখা, মেঝে ঘষ্টানি জলের আওয়াজ, ঘর থেকে ঘুরে ঘুরে ফেরে কাজ, বিছানা বসন বাসন বাধ্য, তারার ধমকে এগোয় খাদ্য, পথ পথ ভিজে কাপড় উড়ছে, জানলার নিচে বেড়াল ঘুরছে। গামছা কোথায়, ঘটিটা মাজো না, বাজে বিচিত্র সুরের বাজনা। দেখ বসে এই জামতলায়, কেমন খেলনা বাড়িটা তোর, দপদপ করে জানলা দোর, মানুষ বাঁচার ঢেউ চলায়। ছবির মতন লাগে মধুর, বাইরে এখানে জামতলায়, মনের বাঁধুনি এলিয়ে যায়, শীতল হাওয়ায় উদাস সুর। বাড়িতে ফিরলে এলাকা ঘড়ির, খুচরো চলন পয়সা করির, খুঁটিনাটি আর এটাতে ওটাতে, পুরনো অভাব নতুনে মেটাতে, কখনো রঙ্গে দমকা মেজাজে, কখনো কথায় এ কাজে সে কাজে, জুতোয় জামায় সেঁধিয়ে বেরিয়ে, সময়ের গাঁট অনেক পেরিয়ে, ফের মশারিতে জবনিকা পাত, চোখে জল নিয়ে আবার প্রভাত। বাইরে এখানে জাম ছায়ায়, ঘটে না কিছুই সারা দুপুর, এ শুধু সময় বহার সুর, মনের বাঁধুনি এড়িয়ে যায়। এই কবিতা প্রকাশিত হয়েছিল আশ্বিনের সংখ্যা 1355। এরপরে যে কবিতাটিতে আসছি, এই কবির সঙ্গে আমাদের বয়োজ্যেষ্ঠ জনেরা অনেকেই পরিচিত, তার কবিতার জন্য নয় অবশ্য, অন্য কারণে। এখানে তিনি একটি ছদ্মনাম ব্যবহার করতেন, অনুপম গুপ্ত। অনুপম গুপ্ত নামে তিনি কবিতা পত্রিকায় বেশ কটি কবিতা লিখেছিলেন। দীর্ঘদিন জানা ছিল না তিনি কে। অবশ্যই সম্পাদক মশাই নিশ্চয়ই জানতেন, কিন্তু সেটা কখনো প্রকাশ করা হয়নি। বহুদিন পরে আমাদের বাড়িতে আমি একটি বই খুঁজে পাই, যে বইটি এই মানুষটির লেখা, এবং সেখানে ভূমিকায় কি আশ্চর্যভাবে, দেখুন, আমি তো জানতাম না যে এই বইটাতে এই তথ্যটা থাকবে। সে বইটা জাস্ট উল্টাতে আমি দেখি ভূমিকাতে লেখা যে কবিতা পত্রিকাতে অনুপম গুপ্ত নামে যে কবিতাগুলি বেরিয়েছিল তার রচয়িতা আমি। সেই লেখকের নাম সুধী প্রধান। যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে একসময় যুক্ত ছিলেন তারা এই নামটির সঙ্গে পরিচিত। আমার সৌভাগ্য হয়েছিল সুধী প্রধানকে দেখবার, কারণ উনি সম্পর্কে আমাদের আত্মীয় ছিলেন। সেই জন্যই তিনি আমাদের এই বাড়িতেও এসেছেন বেশ কয়েকবার। তো সেটা তো আলাদা কথা, এবং আমিও ভারী অবাক হয়েছিলাম, জানতাম না তো উনি যখন আমাদের বাড়িতে আসতেন তখন আমি নেহাতি ছোট। ওর সঙ্গে আমি জানতাম উনি একজন বিশেষ মানুষ, কিন্তু তিনি কবিতা লিখতেন, সেই কবিতা পত্রিকায় বেরিয়েছে সে আমি অনেক পরে জেনেছি, তখন তিনি আর নেই। কিন্তু কি আশ্চর্য, উনি যে ওই বইটি উপহার দিয়েছিলেন, এমনও তো হতে পারতো যে ওই বইটির ভূমিকায় এই তথ্যটি থাকতো না, এটা কিন্তু আর কেউ জানতেন না।
কেন কবিতা পত্রিকা নিয়ে যিনি দীর্ঘ কাজ করেছিলেন প্রভাত কুমার দাস, উনি পরে আমাকে বলেছিলেন যে হ্যাঁ সুধীর প্রধান ওকে বলেছেন, কিন্তু তারপরে আমরা লিখিত যখন পেয়ে যাই তখন ব্যাপারটা আরও সুবিধে হয়ে যায়। এই কটা কথা বললাম যেহেতু সুধীর প্রধান একজন পরিচিত ব্যক্তিত্ব বলে, কিন্তু তিনি কবিতা লিখতেন অনুপম গুপ্ত নাম দিয়ে, এবং এই কবিতাটি সেই আমলে খুব বিখ্যাত হয়েছিল, তাই জন্যই অশোক মিত্র মশাই এটা চয়ন করেছিলেন এই বইয়ের জন্য। স্বপ্নের যুবতীরা। স্বপ্নের গর্ভকোষ ভেঙে বেরিয়ে এলো ধারালো তীব্র শানিত এক একটি উচ্চারিত রেখা, ওরা আমাদের স্বপ্নের যুবতীরা। রবিবারে অগ্রগামী কারে এরোড্রোমে উড়ে উড়ে বেড়ায়, আবার দ্রুত ধাবন সন্ধ্যায় সিনেমায়। তবু তো ফুসফুসে রক্ত নেই অতি আধুনিক প্রতিক্রিয়ায়, হৃদযন্ত্রের ক্রিয়াও বন্ধ হয় বুঝি, আর অবশেষে ক্ষীণ নিঃশ্বাস নৈবেদ্য দেবে। প্রগতির একনিষ্ঠ পুরোহিতের ফলপ্রসূ আশীর্বাদ শিরে লয়ে আবার ঘরে ফেরে ক্লান্ত নিষ্ঠাবতী পূজারিনীরা। বহু যুগের রূপকার চিত্রিত এই সব মুখ, রুজ রঞ্জনী রমিত মুখ আর সারি সার পরিপূর্ণ বুক, এরা গর্ভবতী হবে এই সব যুবতীরা। আর চাই প্রসবিত হোক স্বপ্ন, শিল্প বা কবিতা, জীবনযুদ্ধের কৃতি সৈনিক জন্মাবে না, শুধু দুঃখ এইটুকু। আষাঢ় ১৩৪৫। এরপরে যে কবিতায় আসছি সেই কবির নাম দিলীপ দাশগুপ্ত, কবিতাটির নাম জন্মান্তর। চলো সেইখানে যেখানে খ্যাতনাম্নী হয়নি তোমাদের চটুলতা, মদির হয়নি বাতাস আর ঘ্রাণে আসে না রেস্তোরাঁর রুচিবিলাস। আসামের প্রান্তরে শীতের কুয়াশায় তুষার জমল যে শনিতে, এসো সেখানে নীড় বাঁধি, এসো জন্মান্তরের সূত্ররেখায় বর্ণে আর গন্ধে উজ্জয়িনীর বর্ণবিলাসিনীদের চোখের রঙে তির্যক রেখা বিস্তার করি। দেখছ না ম্লান আকাশে অশ্বক্ষুর চিহ্নের দায় ভাগ, সেখানেই আমার আর তোমার আত্মার যোগাযোগ। ১৩৫০-৮০। এরপরেই যে কবিতাটি ছাপা হয়েছিল সেটাই পড়ি। কবির নাম সুনীল কুমার চট্টোপাধ্যায়, কবিতার নাম একটু সময় হবে। সময় তোমার নাগরা পায়ের চলা থামাবে একটুখানি, দুপুরের রোদে ট্যাঙ্কের ছাদে ভিজে শাড়ি ধুতি ঝোলে অলস কাকেরা ঠোঁট খোঁটাখুঁটি করে। সময় তোমার একটু সময় হবে, একটু দাঁড়িয়ে দেখার। খালাসি পৃথিবী ছুটি নিয়ে গেছে জাহাজ কর্মশালায়, গাছের ছায়ায় পায়ের পাতায় পা রেখে তোমার একটু সময় হবে, অলস উদাস চোখে চুপ করে এই সব দেখবার। বন্দরে বয় দুপুর হাওয়ার লু, ছাদের স্বপ্নে ও মেয়ে তোমার ভিজে এলো চুল শুকোতে দেবার। সময় একটু হবে, কবে ছায়াপথ জাগবে আকাশ পথে, জাহাজ যেটিতে বাজবে ছুটির বাঁশি, তবু কি তোমার একটু সময় হবে? গলা ফুলো ফুলো পায়রার ছাদে খোলা এলো চুলে দুপুর মেয়েকে দেখার। বলো না তোমার কি একটু সময় হবে? ১৩৫৩ পৌষ। এবারে যে কবিতাটি পড়ছি কবির নাম প্রবাস জীবন চৌধুরী, আর কবিতাটি মেঘলা দিনে। আজকের সঙ্গে হয়তো খানিকটা মিলে যাচ্ছে, আজকে সারাদিনই প্রায় রোদ ওঠেনি। ঘনিয়ে আসা কালো মেঘের ভারে ভারাক্রান্ত আমার মন, নড়তে চায় না এই জানলার ধারটুকু ছেড়ে। শুনেও শোনে না সে ওধারের টেবিল থেকে ১০০ কাজের উৎকণ্ঠিত আমন্ত্রণ।
বর্তমান চলতে চলতে হঠাৎ থেমে গেলে, উন্মত্ত মেঘের গম্ভীর গর্জন শুনে জের টানতে পারলে না আর ভবিষ্যতের সঙ্গে, ভূতকাল জুড়ে রইল সমস্ত সংসার। এটা একটি ছোট কবিতা। এরপরে যেটা পড়ছি, কবির নাম আহসান হাবিব। কবিতাটি কাশ্মীরি মেয়েটি। কাশ্মীরি মেয়েটির কালো কালো চোখ, ফরিদের ছোট ছেলে, সে চোখের কিছুটা আলোক চেয়েছিল। সাহস অসীম নয়, কেননা মেয়ের অবিরাম হাত পাতা, আঁখি জল ঢের দেখেছে সে। এমনকি মাঝে মাঝে দু একটা ফুটো তামা সেই হাতে রেখেছে সে। কাশ্মীরি মেয়েটির ঘাগরাটি লাল, কাশ্মীরি মেয়েটির তনু গোলগাল। ফরিদের ছোট ছেলে নাম আমজাদ, তার ছিল সাধ, খেলবে ম্যাজিক সেই ঘাগরাটি নিয়ে, কাশ্মীরি মেয়েটিকে পুরো 1 পয়সার সিগারেট দিয়ে। কাশ্মীরি মেয়েটির চোখ দুটি সাপের মতন, কাশ্মীরি মেয়েটির দাঁতগুলো ভীষণ ধারালো, নখে তার বিষ, মুখে বুলি নরম নরম। বেঈমান কুত্তা হয় তোম, কাশ্মীরি মেয়েটির নাজেহাল হাল। পথের মোটর এক হলো বানচাল, ফিরে গেল দিন, কাশ্মীরি মেয়েটির ঘাগরা বিলীন। হাসে তার চোখ, আমজাদ চেয়েছিল কিছুটা আলো। আশ্বিন 1352। অনিলেন্দু চক্রবর্তী, ভীরু মেয়ে। বড় ভীরু মেয়ে তুমি, বড় ভীরু মেয়ে, এই পথটুকু সোজা আসিতে পারো না? ওই তো তোমার ঘর, এই তো আমার, মাঝে কেউ নেই। বড় ভীরু মেয়ে তুমি, বড় ভীরু মেয়ে, এইটুকু পথ সোজা আসিতে পারো না? ওই তো তোমার প্রাণ, এই তো আমার, মাঝে কেউ নেই। এবারে যে কবিতাটি পড়ছি, বীরেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবিতার নাম খোয়াই। চাঁদের মতন আবছা পিছল, শ্যাওলার বনে জোনাকি, তেমনই তোমার জীবন, তুমি তা জানো কি? বহুদিন হতে বহুদূর পথ পিছনে এসেছি ফেলে, ক্ষুব্ধ সাপের মতো তাপস জীবন রয়েছে সামনে আঁকা। বাঁকা আকাশের গালে বন্ধুর মাঠ বন্ধুর মতো আবির মাখায় যেন। সূর্যের ঢেউ ধারালো তন্দ্রা এনেছে শ্রান্ত মনে, বিবসনা ঘন চাঁদের আলোর আবছা লিঙ্গনে। জীবন সন্ধ্যা বন্ধুর হলো, জানো কি? এবারে যার কবিতাটি পড়ছি তাকে আপনারা অনেকেই চেনেন, কারণ তিনি, আবারও তাকে কবি হিসেবে চেনেন না, তিনি যারা শিল্পী তারা তো অবশ্যই চেনেন, এবং যারা সংস্কৃতি জগতের সঙ্গে কিছু না কিছুভাবে যুক্ত কিংবা সংস্কৃতি জগতের হাল হকিকতের খবর রাখেন, হাল হকিকত জানেন, তারা অবশ্যই তাকে চিনেন। তার লেখা অনেক পড়েছেন, কয়েক বছর হলো তিনি চলে গেছেন। লেখকের নাম শোভন সোম। কবিতাটির আলাদা করে কোনো নাম নেই, এটি ছাপা হয়েছিল 2টি কবিতা বলে। আমি ওই 2টি কবিতাই পরপর পড়ছি, ছোট ছোট 2টি কবিতা। শোভনবাবু কি চমৎকার রবীন্দ্রসঙ্গীত! আমার মনে আছে একবার বহু বছর আগে, 2002-3 হবে, সুচিত্রা মিত্রর একটি একক, বোধহয় শেষের দিকের একটি একক অনুষ্ঠান হয়েছিল শহরের কোনো প্রেক্ষাগৃহে। সেটা উনি লিখেছিলেন, তার আলোচনা লিখেছিলেন। অবশ্যই তখন উনি আর গান করেননি, নিশ্চয়ই কবিতা পাঠই করেছেন, কারণ ওই সময় উনি আর গান করছিলেন না। তো আমার সঙ্গে তার কয়েকদিন পরে শোভনবাবুর দেখা হয়েছে। তখন আমি বললাম, আপনি যে কি সুন্দর লিখেছেন, ওর আমি তো অনুষ্ঠানটাতে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আপনার লেখা পড়ে যেন আমি অনুষ্ঠানে চলে গেলাম। এবং তার সঙ্গে যেখানে ছাপা হয়েছিল সেই কাগজ একটা অপূর্ব ছবি দিয়েছিলেন সুচিত্রা মিত্র। আমার এখনও
ছবিটি চোখে ভাসে, উনি তন্ময় হয়ে রয়েছেন, আর তার সঙ্গে ভারী সুন্দর লিখেছিলেন। তো তিনি চমৎকার কবিতাও লিখতে পারতেন, তারই একটি নমুনা। সময়ের সমুদ্রের তীরে বসে আমরা কজন, আঙুলের দাগ শুধু খেটেকেছি। অপরাহ্নে পাখির কুজন থেমে গেলে জ্যোৎস্না রাতে সবুজ ঢেউয়ের দিকে চেয়ে বহুক্ষণ কাটিয়েছি। আজকে স্মৃতির গলি বেয়ে যদি ফিরে যাই, গিয়ে কড়া নারী খুলে দেবে তুমি কি দরজা? জানি নে, পুরনো গল্প হয়তো এখন শুধু বোঝা। আরেকবার পড়ি, কবিতাটি প্রথমে একটু ভুল করলাম। সময়ের সমুদ্রের তীরে বসে আমরা কজন, আঙুলের দাগ শুধু কেটে গেছি। অপরাহ্নে পাখির কুজন থেমে গেলে জ্যোৎস্না রাতে সবুজ ঢেউয়ের দিকে চেয়ে বহুক্ষণ কাটিয়েছি। আজকে স্মৃতির গলি বেয়ে যদি ফিরে যাই, গিয়ে কড়া নারী খুলে তুমি দেবে কি দরজা? জানি নে, পুরনো গল্প হয়তো এখন শুধু বোঝা। তাহলে ঝরাও কান্না, আশ্বিনের বিলম্বিত ধারা, নামুক আকাশ ভরে, রুদ্ধগতি রাত্রির তিমির ভরে দিক, ঘষা কাছে জলের করুণ আলপনা, আঁকা হোক শঙ্খ সাদা শরীরের প্রতি ভাঁজে ভাঁজে। উঠুক উদ্বেল ঢেউ চেতনার গভীর হৃদয়ে, নেবে যাও মগ্ন হও, তারপর অন্ধকার লাল কালো সব রং ধুয়ে জন্ম নিক ঘাসে ঘাসে হিরে জ্বলা আশ্চর্য সকাল। এই সঙ্গে সঙ্গে যে কবিতাটি পড়ছি, তিনিও একই জগতের বাসিন্দে ছিলেন, তিনিও কয়েক বছর আগে মারা গেছেন। কবিতাটির নাম রুক্মিণী বাই, আর লেখকের নাম সন্দীপ সরকার। তিনিও শিল্প সমালোচক ছিলেন, দীর্ঘদিন লেখালেখি করেছেন। তুমি কি কখনো শুনেছ হারমোনিয়াম? অবশ্যই শুনেছ। সাদা কালো রিডের ওপর হাতের সুন্দর আঙুল চালিয়ে তুমি ব্যাকুল গলায় আকুল করেছ আমায়। কতবার কতবার। কিন্তু ওই পর্যন্ত। আজ যে কাহিনী বলবো তা অন্য ধরনের। গিয়েছিলাম কুখ্যাত গলির মধ্যে রুক্মিণী ওখানে। সে আমায় গান শোনালো ভাঙা হারমোনিয়ামে। তবু তারই মধ্যে শুনলাম মানবাত্মার যন্ত্রণা। সে পারেনি ইলেকট্রিক বিল শোধ করতে, তাই মোমবাতি জ্বেলেছে। তারই আলোয় কাঁচুলি বাঁধা চালসে রুক্মিণীকে যেন প্রেতিনী মনে হচ্ছে। গজল ঘেঁষা সুরে সে বারবার গাইছে, সারে দুনিয়া ঘুম আই তবে ভি প্যার না মিলে। আমি সারা বিশ্বে ঘুরেছি অনেক, তবুও ভালোবাসা পাইনি। গাইছে রুক্মিণী বাই। সে গলা নেই যে গলা শুনতে একদিন ভক্তের নিত্য আনাগোনা ছিল। সে দেহ নেই। হারমোনিয়াম পর্যন্ত বেসুরো হয়েছে, তবলচিও নেই। তাই বোধহয় বৃষ্টি সঙ্গত করে চলেছে টিনের চালে। তবু মনে হলো এমন গান শুনিনি কখনো। আধো আলোয় আধো অন্ধকারে দেয়াল কাঁপছে রুক্মিণীর ছায়া। মনে হলো এমনই ভাবে একাকিত্বের বাঁধন ভাঙতে না পেরে কাঁপছে। হ্যাঁ, কাঁপছে রুক্মিণী নিজে। আজকে বোধহয় আর বেশি কবিতা পড়া যাবে না, কারণ এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, 24 মিনিট হয়ে গেছে। কিন্তু আমার ইচ্ছে এই কবিতাটি দিয়ে আজকের কবিতার আসর শেষ করব। কবির নাম কমলেশ চক্রবর্তী। কমলেশবাবুকে, কমলেশদাকে চিনতাম, তার কারণ কমলেশদা আমাদের বিভাগের একজন ছিলেন, অনেক প্রাক্তন ছাত্র। উনি কর্মসূত্রে অন্য কাজ করতেন, কিন্তু একসময় কবিতা চর্চা করেছেন, কবিতা অনুবাদও করেছেন, ওর বেশ কিছু বইও আছে। ওর কবিতা বিখ্যাত পত্রিকাতেও বেরিয়েছিল, কিন্তু এটা বোধহয় অবশ্যই প্রথম দিকের কবিতা। এটা বেরিয়েছিল 1366 আষাঢ় সংখ্যাতে। কবিতার নাম
নীরব আকাশ। ঘরেতে আছি, ঘরেই রব ক্লান্ত একা আমি। বাইরে জল অঝোর ঝরে, আকাশ ভরে মেঘে। আমার কবি রচেছে গীত, হয়তো কোনো সুধা হৃদয় তার কণ্ঠে ঠেলে শোনাতে পারে আজ। বিরহ কিসে, বিরহে গান, বাদলে ভরা রাত। বিরহ গীত বন্ধ রাখো, প্রণয় হোক মনে। পাতার জলে সবুজ কাঁপে মমতাময় হাতে। জানালা খোলা জগৎ এসে উপচে ঠোকে ঘরে। ঘরেতে আছি, ঘরেই রব ক্লান্ত একা আমি। মরমে বাজে পুরনো সব, পুরনো সুর, পুরনো ছবি মাঠ। তুমি কি এলে ছায়ার মতো নীরব তনু ঠেকে? আধার এত এনেছো সাথে, কেমনে দেখি বলো? পুরনো দিন বাদল রাতে, ঘরের কোণে কোণে। আশা করি আপনাদের ভালো লাগলো আজকের এই কবিতা আমার চয়ন। আমি আবারও এই বইটি থেকে আপনাদেরকে কবিতা পড়ে শোনাবো, এমন সব কবিদের যাদের কবিতা আর বেশি আমাদের পড়বার সুযোগ হয়নি। এদের মধ্যে এক একজন অবশ্য পরবর্তী সময় কবিতার চর্চা করেছেন। দু তিনজন তো বিখ্যাত দেখলেনই, যারা পরিচিত জন। আর যার কবিতা দিয়ে শুরু করলাম তিনি তো এখনও সকলেরই মনের মানুষ। যাই হোক, আর কথা বাড়াবো না, রাত হচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আমার কবিতা আপনাদের ভালো লেগে থাকে, লাগছে, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের জন্য কিছুই করণীয় নেই, ওখানে একটি লাল বোতাম আছে, সেখানে একটি ছোঁয়া, তাহলেই সাবস্ক্রিপশন হয়ে যাবে। আর যদি সত্যি ভালো লাগে, তাহলে যারা ইউটিউবে শুনবেন এই কবিতা পাঠ, তারা ইউটিউবে একটি লাইক বাটন আছেন, সেটাকেও একবার ছুঁয়ে দেবেন। ক্ষতি তো নেই, একবার একটু ছোঁয়া, আপনার একটু স্পর্শ আমাকে হয়তো অনেক সাহায্য করতে পারে। অনেক ধন্যবাদ, শুভরাত্রি, সকলে ভালো থাকবার চেষ্টা করুন। নমস্কার। তবে খুব শিগগিরই ফিরে আসব কবিদের নিয়ে, গল্পকারদের নিয়ে, গদ্যকারদের নিয়ে দেখা হবে। ততক্ষণ